সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা পরিবারে অথবা চারপাশের যে মানুষকে অথবা মানুষগুলোকে সবচেয়ে বেশি আদর যত্ন করি সেটা হচ্ছে আমাদের শিশুরা। এবং আমরা করি এ কারণেই যে শিশুটির শারীরিক বিকাশ ভালো হোক এবং মানসিকভাবেও সে বিকশিত হোক। কিন্তু শিশুর এই মানসিক বিকাশ কখনো কখনো বাধাগ্রস্ত হয়। কেন হয় আমরা সে কারণগুলো খুঁজব এবং সেই কারণগুলো দূর করার জন্য কি কি করা দরকার সেগুলো আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করব। এবং এ কারণেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিশুর মানসিক বিকাশ। এ বিষয়ে আমাদের সাথে কথা বলবেন এদেশের একজন স্বনামধন্য স্বনামে খ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ফারজানা রহমান। তিনি সহযোগী অধ্যাপক এবং একই সাথে মনোরোগ বিশেষজ্ঞ বটে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতাল। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। এবং সুপ্রিয় দর্শক, আমাদের এই বিষয়ে আপনার চারপাশে অথবা আপনার নিজের শিশুর মানসিক বিকাশ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় পর্দায় দেখানো নম্বরে আমাদের টেলিফোন করতে পারেন, অথবা নেক্সাস টেলিভিশন হেলথের ফেসবুক লাইভে গিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, অথবা ফেসবুক লাইভে যে জুম আইডি নাম্বারটি লেখা আছে সেখানে সংযুক্ত হয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবে এবং সমস্যা সমাধানের পথ দেখাবেন। ডক্টর রহমান, কেমন আছেন? ভালো আছি। আপনি সবার আগে আমাদের বলবেন শিশুর মানসিক বিকাশ বলতে আমরা কি বোঝাই? শিশুর মানসিক বিকাশ বলার আগে একটি কথা, যেটা শিশুরা অত্যন্ত স্পর্শকাতর, অনুকরণ প্রিয়, অনুভূতিপ্রবণ এবং খুব অনুকরণ করতে ভালোবাসে। তো শিশু একই সাথে খুব আদর কারা, খুব আদর। তারা এই বিষয়টি একটি সামান্যতম অবহেলাও কিন্তু তারা বুঝতে পারে। তো প্রথমে যদি বলি যে শিশুর মানসিক বিকাশের অনেকগুলো বিষয়ের সাথে এটা সম্পর্কযুক্ত, এবং দৈহিক বিকাশ, মানসিক বিকাশ এগুলো কিন্তু একই সাথে চলতে থাকে। এই মানসিক বিকাশের মধ্যে থাকে তার জ্ঞানীয় বিকাশ। জ্ঞানীয় বিকাশ মানে কিন্তু যে তার স্কুল কলেজে যেতে হবে তা না। একটি শিশু তার জন্মের পর থেকেই তার অঙ্গ প্রত্যঙ্গ, তার বিশেষ যে সেন্স অর্গান বোধগুলো, সেগুলোর সাথে সাথে তার বিকাশ হতে থাকে। এর সাথে হতে থাকে তার আবেগীয় বিকাশ বা ইমোশনাল যে ডেভেলপমেন্ট, সেটা এর সাথে সাথেই হতে থাকে তার সামাজিক বিকাশ, এবং এর সাথে সাথেই চলতে থাকে তার অন্যদের সাথে যোগাযোগের দক্ষতা, অন্যদের সাথে তার ভাব প্রকাশের দক্ষতা, সেটা ভাষা এবং শারীরিক ভাষার মাধ্যমেও। এবং এর সাথে হতে থাকে তার বিভিন্ন ধরনের যে একটি ম্যাচুরিটি বা একটি সামাজিক বা সম্পূর্ণ একটি বিকাশ, মানে অন্যের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষমতা, অন্যের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষমতা, নিজের সাথে তার নিজের যে পরিভ্রমণ সেই ব্যাপারের দক্ষতা, এবং বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটা সে তার মেমোরি বা স্মৃতি জগতে তার মস্তিষ্কে সংরক্ষণ করে, যেন পরবর্তী সময়ে তার আবেগ, অনুভব, যোগাযোগ সবকিছুর সাথে যেন একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে সে তাকে বহিঃপ্রকাশ করতে পারে তার বিষয়গুলো। আচ্ছা, একই সাথে সমাজে একজন মানুষ হিসেবে নিজের স্বকীয়তা বজায় রেখে অন্যের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও বোধহয় অবশ্যই বিকাশের একটি অংশ। এটা মানসিক বিকাশের একটি অংশ। ধন্যবাদ, আপনি চমৎকার বলেছেন। এই বিকাশের পথে অন্তরায় বা বাধাগুলো কি কি হতে পারে? খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। মানসিক বিকাশ বা শিশুর যে একটা ক্রমাগত পদযাত্রা বা ক্রমাগত তার জীবনযাত্রা, এটা কিন্তু আসলে মায়ের গর্ভ থেকে শুরু হয়। তার আগে বলবো যে প্রত্যেকটি শিশু স্বতন্ত্র, প্রত্যেকটি শিশু মানসিক গঠন আলাদা, যদিও তা সাধারণত একইভাবে গড়ে ওঠে, কিন্তু একটা শিশু থেকে শিশু তা এই ভিন্নতর। তাহলে প্রথমে যদি বলি যে এই জীবনযাত্রাটা, এই ক্রমাগত বিকাশমানের যে যাত্রাটা, এটা কিন্তু মাতৃগর্ভ থেকে শুরু হয়। যদি মায়ের কোনো শিশুর বেড়ে ওঠার সময় মা যদি কোনো ক্রান্তি লগ্নে থাকে, মার যদি কোনো মানসিক সমস্যা হয়, মার যদি কোনো শারীরিক কোনো রোগ, কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের আঘাত থাকে, তাহলে কিন্তু সেটা শিশুর মানসিক গঠনকে ব্যাহত করে। এরপর জন্মের সময় শিশু যদি অপুষ্টির শিকার হয়, বা এখানেও যদি শিশু যদি কোনো আঘাত বা কোনো ইনজুরি, মায়ের যদি কোনো রক্তক্ষরণ, অথবা তার
এই শিশুর যে যাত্রা, শিশুটা যে জন্মগ্রহণ করবে বা ভূমিষ্ঠ হবে, সেই পথে যদি কোনো বাধাগ্রস্ত থাকে বা যে সময়ে শিশুটি জন্ম হওয়ার কথা সেক্ষেত্রে যদি কোনো দেরি হয়, অর্থাৎ আগে চলে আসে অথবা বেশি পরে চলে আসে, অথবা এই পথে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে শিশু মানসিক যে বিকাশ সেটা অন্তরায় হয়। এবং জন্মের পরবর্তী সেটা একই ব্যাপার, জন্মের পরবর্তীতেও যদি কোনো শিশুর মধ্যে কোনো শ্বাসকষ্ট অথবা কোনো মৃগী রোগ অথবা কোনো বড় ধরনের কোনো ইনফেকশন এবং এর পাশাপাশি যদি অযত্ন অবহেলা হয়, তাহলে শিশুটির যে মানসিক যে বিকাশ সেটা বাধাগ্রস্ত হয়। এরপরে আছে শিশুটির পরিবার। এই প্রথমেই যদি শিশু যদি জন্ম থেকেই দেখে যে তার পরিবারের মধ্যে বাবা মা বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, অথবা কারো মৃত্যু, অথবা কারো অপ্রত্যাশিত দূরে থাকা, অথবা শিশু যদি এরকম দেখে যে তার পরিবারে বাবা মায়ের মধ্যে প্রতিদিন মল্লযুদ্ধ বা বাক্যযুদ্ধ হচ্ছে, সহিংসতা, এবং শিশু যদি কখনো দেখে যে সে এমন একটি পরিবেশে বড় হচ্ছে যে যেখানে সে অবহেলার শিকার হচ্ছে, ক্রমাগত সে মানসিকভাবে, শারীরিকভাবে, আবেগগতভাবে সে অবহেলার শিকার হচ্ছে, অথবা সে খুব দুর্ভাগ্যজনক হলেও সে যৌন নির্যাতনের শিকার হচ্ছে, অথবা খুব মারধর এর শিকার হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে, এবং কখনো যদি এমন হয় যে একটি পরিবেশ এমন যেখানে শিশুটির সাথে কারো কোনো পারিবারিক বা আবেগীয় বন্ধন, ভালোবাসার বন্ধন নাই, বা শিশুটি এমন একটি পরিবেশে বেড়ে উঠেছে যে বা যে পরিবারে বংশগতির কারণে বা পারিবারিক কারণে, জেনেটিক কারণে সেখানে কারো মানসিক রোগ আছে, গুরুতর মানসিক রোগ, চারপাশের পরিবেশটা তাকে অত্যন্ত প্রভাবিত করে। আচ্ছা, আমরা তো জানি একটি শিশুর চরম আশ্রয়ের জায়গা, পরম মমতার জায়গা হচ্ছে তার মা, তার শেষ অবলম্বন। যে মা তাকে মারছে, সে মায়ের করেই সে মুখ লুকোচ্ছে মায়ের মার থেকে রক্ষা পাওয়ার জন্য। এই মায়ের কোনো আচরণে শিশুকে আহত হতে পারে, যার কারণে তার মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। হ্যাঁ, প্রথমেই বলবো, যদি এমন কোনো ঘটনা থেকে থাকে যে মাটি হয়তো মানসিকভাবে গুরুতর মানসিক রোগে আক্রান্ত, হয়তো সিভিয়ার ডিপ্রেশনে আক্রান্ত। আপনারা জানেন যে এখানে কিন্তু একটা এই যে ডিপ্রেশন হয়, মায়ের ডিপ্রেশন থেকে কিন্তু শিশু ওতপ্রোতভাবে জড়িত, এবং এখানে কিন্তু যদি সিভিয়ার ডিপ্রেশন থাকে তাহলে কিন্তু শিশুর সাথে যে আত্মিক বন্ধন, মানসিক বন্ধন, আবেগীয় বন্ধন সেটা ব্যাহত হয়, এবং মা কিন্তু অনেক সময় নিজে আত্মহত্যা করে এবং শিশুকেও হত্যা বা শিশুকে তীব্র আঘাত করে। সেক্ষেত্রে একটা বিষয় হতে পারে। অথবা কিছু কিছু মা থাকেন বা কিছু কিছু অভিভাবক থাকেন, তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, খুবই কম্পিটিটিভ, সন্তানের সামান্যতম পিছিয়ে পড়া ওনারা নিতে পারে না, এবং সবসময় শিশুকে একটি অদৃশ্য প্রতিযোগিতার সামনে ঠেলে দেয় বা অদৃশ্য চাপের মধ্যে ঠেলে দেয় যে ও এত ভালো করছে, তুমি কেন করছো না, ফার্স্ট হতে হবে, জিপিএ 5 পেতে হবে, সবগুলাকে A+ পেতে হবে, গান শিখতে হবে, তোমাকে সেরা হতে হবে, নাচ শিখতে হবে, আবৃত্তিতে ভালো হতে হবে, সব কিছুতে পারদর্শী হতে হবে, তোমাকে সেরা হতে হবে। অথবা অনেক সময় সে মা বাবা নিয়ন্ত্রণ করে দেন যে বাচ্চার বন্ধু এরা হবে, ওর সাথে মিশতে পারবে না, এই সময় খেলতে যাওয়া যাবে না। সারা সময় তারা শিশুকে অত্যন্ত ব্যতিব্যস্ত রাখেন। অনেক সময় তারা শিশুকে তীব্রভাবে আক্রমণ করেন কথায় কাজে, এবং অনেক সময় উপহাস করে। এই বিষয়গুলো কিন্তু অনেক সময় মা বাবা মানে একেবারে প্রশ্নাতীতভাবে তারা সন্তানের ভালো চান, কিন্তু তাদের এই ধরনের আচরণগুলো বাচ্চার মানসিক স্বাধীনভাবে বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আরেকটি আচরণ, মাকে তো পরিবারের অনেক কাজ করতে হয়, রান্না বান্না থেকে শুরু করে, ধরা গেল যারা গৃহবধূ অথবা যিনি চাকরি করেন বাইরে যেতে হয়, বাচ্চা মায়ের সান্নিধ্য চাচ্ছে, তার বয়স 3 বা 4, কিন্তু নানা কারণে মায়ের মেজাজটা বিগড়ে আসে, সে বাচ্চাকে যা আমার কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, বাচ্চাটা মানসিকভাবে আহত হলো। এতে কি তার মানসিক বিকাশ ব্যাহত হতে পারে? এখানে কিন্তু প্রশ্নটি আপনিই দিয়ে দিয়েছেন, যে মা যখন মারে তখন সন্তান কিন্তু সেই মায়ের কাছেই মুখ লুকায়। অর্থাৎ সন্তান কিন্তু বুঝতে পারে যে সেই মুহূর্তে হয়তো মা একটু ব্যস্ত, বা সেই মুহূর্তে কিন্তু মা যে বিরক্ত, বাচ্চা সেটা বুঝতে পারে। কিন্তু বিষয়টা যদি ক্রমাগত এমন হয়, হ্যাঁ, সে সবসময় দেখছে যে মার ভাষাটাই এমন যে তাকে দূরে সরিয়ে দেওয়া, তাকে তুচ্ছ করা, বা তখন কিন্তু অবশ্যই শিশু মনে একটা
মন খারাপের জায়গা তৈরি করে, একটা শূন্যতা তৈরি করে। এবং এই বিষয়টি আসলে মাদেরকে বা পরিবারে আসলেও যারা খুব ব্যস্ত থাকেন, যারা খুব অনেক ধরনের গৃহস্থালী কাজ অথবা বাইরের কাজে থাকেন, নিজেরাও খুব স্ট্রেসে থাকেন, এই বিষয়টিকে আমরা বলবো আসলে একটু সতর্কতার সাথে দেখতে। সন্তানের মনে কিন্তু ওই বিষয়টা অনেক সময় হয়তো অনেক আদর, অনেক ভালোবাসার কথা সন্তান ভুলে যায়, কিন্তু এই কষ্টটা হয়তো তার মনের মধ্যে থেকে যায়। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো একজন মায়ের একটি সন্তান, তার বয়স 3 বা 4, আরেকটি সন্তান হলো, সঙ্গত কারণেই ছোট বাচ্চাটিকে পাশে রাখতে হয় এবং বড়টি একটু কম নজর পায়, কম আদর পায়। এ কারণে বড় বাচ্চাটির মানসিক বিকাশ ব্যাহত হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা? আসলে সাধারণত আমরা যে বিভিন্ন গবেষণায় দেখি, একটি ভাই বা বোন হলে আর একটি সন্তানের জন্য কিন্তু সেটা কখনো কখনো খুব চাপের কারণ হয়। সেটাও কিন্তু আসলে বাবা মারা এই চাপটি তৈরি করে দেন, বা তাদেরই সবারই অজান্তে এই চাপটি তৈরি হয়। কিন্তু যদি সুন্দরভাবে সেই শিশুটির সাথে এই সন্তানের দ্বিতীয় বা তৃতীয় পরবর্তী সন্তানের জন্মের আগেই যদি শিশুটিকে সুন্দর করে জানানো হয়, সুন্দর করে তার আগমন সম্বন্ধে বলা হয় যে তোমার একটি ভাই বা বোন আসবে, আসলে এই বন্ধুত্বটা হবে অনেক সুন্দর, বা তোমাকেও কিন্তু ওকে সাহায্য করতে হবে। অর্থাৎ এই পরিক্রমায় সেই নতুন সন্তান বা নতুন ভাই বোনটির পরিক্রমায় যদি বড় ভাই বা বোনটিকেও সাথে রাখা যায়, তাহলে কিন্তু এই ধরনের প্রতিযোগিতা বা এই ধরনের হিংসা বা এই ধরনের বিষয়গুলো তৈরি হয় না। এটা কিন্তু বাবা মা বা পরিবারের অন্যান্য যারা সদস্য, তাদেরই কিন্তু দায়িত্ব। ধন্যবাদ। একটা ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মারুফা বলছি বগুড়া থেকে। জি বলুন। আমার বাচ্চার বয়স 8 বছর। হ্যাঁ। সে বাড়ি থাকলে কথা বলে না, আমার সঙ্গেও কথা বলে না, বা ইচ্ছা করলেও বাড়ির লোকের সঙ্গেও কথা বলে না। হ্যাঁ। যখন আমি থাকি বা আমার কাছে আসে, আমি চট্টগ্রাম থাকি, আমার কাছে আসে, তখন সব ঠিক। আচ্ছা, যখন বাড়ি থাকলে মানে আপনার থেকে বিচ্ছিন্ন থাকলে কথা বলে না? ও ইচ্ছা করলে কথা বলে, ইচ্ছা না করলে 10-12 দিনেও কথা বলে না কারোর আচ্ছা সঙ্গে। আচ্ছা। বাচ্চাটার বয়স 8 বছর, আপনি চট্টগ্রামে থাকেন, আপনার বাড়ি বগুড়া, তাই তো? হ্যাঁ জি, আপনি থাকুন আমাদের সাথে। চমৎকার, খুব গুরুত্বপূর্ণ, প্রণিধানযোগ্য একটি প্রশ্ন করেছেন আমাদের এই বোনটি। এই বিষয়টিকে আমরা বলি সিলেক্টিভ মিউটিজম। অর্থাৎ শিশুটি তার পছন্দ জায়গায়, পছন্দের পরিবেশে, পছন্দের মানুষের সাথেই সে কথা বলবে, অন্য জায়গায় কথা বলবে না। এক্ষেত্রে এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ যে সে স্কুলে কথা বলে কিনা, বা এই যে 8 বছরের যে বাচ্চাটা, সে হয়তো স্কুলে যায়, স্কুলে এখানে কতগুলো বিষয় থাকে যে তার মা তার সাথে তার কাছে থাকছে না, হয়তো চাকরি সূত্রে বা কোনো ব্যাপারের জন্য। বিষয়টা আসলে কি, মার সাথে তার সম্পর্কটা কেমন, তিনি মার অনুপস্থিতিতে তাকে কে দেখাশোনা করছেন, সেটা বাবা না দাদি বা নানি বা অন্য কেউ, এবং এখানে তার মন খারাপের কোনো জায়গা আছে কিনা, এখানে সে বুলিংয়ের শিকার হচ্ছে কিনা, অথবা যখন সে স্কুলে যায় তখন নিশ্চয়ই সে দেখে তার অন্যান্য বন্ধুদের জন্য তার বাবা মা আছে, মা আছে, সে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের টিফিনের একটা বিষয় থাকে। তো এখান থেকে হয়তো শিশুর একটা তীব্র অভিমান হয়, বা অনেক সময় শিশুর কিন্তু একটু অ্যাংজাইটি হয়। অনেক সময় একটি বাচ্চা যখন কথা বলে, সে যখন বুঝতে পারে যে তার প্রতি সবার মনোযোগ নেই, বা সে একটু উপহাসের শিকার হতে পারে, অথবা তাকে একটু ক্রমাগত অবহেলার ব্যাপারটা হচ্ছে, বা তার কোনো কথা বা তার কোনো অনুভূতির মূল্য যথার্থভাবে হচ্ছে না, বা তার চাওয়ারগুলো মূল্যায়িত হচ্ছে না, তখন শিশুর একটি অভিমান হয়। এবং অনেক সময় শিশুটি ভাবে, এটাকে আমরা বলি লার্নড হেল্পলেসনেস, মানে কথা বলে কি হবে, আমার সমস্যাটা তো সমাধান হচ্ছে না, বা আমি যেটা চাচ্ছি, যেটা আমার প্রয়োজন, এই বিষয়টা তো হচ্ছে না। তখন কিন্তু তারা অনেক সময় কথা বলা বন্ধ করে দেয়। কখনো কখনো এটার পেছনে একটা অ্যাংজাইটি কাজ করে, আবার কখনো কখনো কিন্তু এটা বিষণ্ণতারও একটি বার্তা হতে পারে। তো আমি খুব মানে অনুরোধ করব ওনাকে যে উনি যদি বগুড়ায় থাকেন বা চিটাগাঙে থাকেন, দু জায়গায় খুব ভালো সাইকিয়াট্রিস্ট আছে, তাদের সাথে যেন উনি ওনার শিশুটিকে নিয়ে যান। এবং আসলে কিন্তু ভেতরে অন্য এমন কোনো কথা আছে বা এমন কোনো বিষয় আছে যেটার হয়তো একটা সতর্কবার্তা, আমাদের কিন্তু ব্যাপারে সতর্ক হতে হবে। এই শিশুটিকে তার মায়ের সাথে যদি সম্ভব হয় থাকার ব্যাপারে আপনি কিছু বলবেন? হ্যাঁ, এটাই তো আমরা বললাম যে এই শিশুটি কে যেন তার মা
হ্যাঁ, বা যদি তার বাবা থাকেন, তারা যেন দুজনে একসাথে কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তার আগে ওনারা যেন শিশুটিকে একটি সুন্দর সময় দিয়ে জানতে চান, ভালোভাবে যেন জানতে চান যে কী বিষয়, এবং স্কুলে বা অন্য কোনো পরিবেশে সে কি কথা বলে কিনা, এবং তার অন্য কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানা প্রয়োজন। তার মানে আমরা এই বগুড়ার এই বোনটিকে বলবো যে শিশুটির সাথে সে যেন একটু আন্তরিকভাবে কথা বলে এবং তারপরে সিদ্ধান্ত নেয়। এবং একটি বাচ্চা কিন্তু সুন্দর করে তার কথাগুলো জানাতে পারে। মা হিসাবে উনি যেন জিজ্ঞাসা করেন যে তার স্কুল কেমন চলছে, স্কুলে কি সে কোনো উপহাস বা বুলিংয়ের শিকার হচ্ছে কিনা, তার খাবার, তার শারীরিক যত্ন, এই বিষয়গুলো কিন্তু ঠিক হচ্ছে কিনা, বা তার শারীরিক কোনো অবহেলা বা মানসিক কোনো অবহেলা বা কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু বা কোনো নির্যাতনের শিকার বা কোথাও কোনো একটি সমস্যা তার হচ্ছে কিনা। এরকম ক্ষেত্রে কিন্তু শিশুরা সবসময় অনেক সময় বলতে পারে না। যখন ওরা দেখে যে তার পরিবেশটা তার জন্য প্রতিকূল, তারা কিন্তু অনেক সময় গুটিয়ে নেয় এবং প্রথমে এই বিষয়টা শুরু হয় যে তারা বিশেষ জায়গা ছাড়া তারা কথা বলে না। আচ্ছা, আরেকটা ব্যাপার আমাদেরকে বলবেন, সেটি হলো যে একটা শিশু তার পরিবারের মধ্যে আছে, বাবা মা ভাই বোনের মধ্যে আছে, সে কোনো প্রশ্ন করছে বা কথা বলতে চাচ্ছে, মা হয়তো একটা কাজ নিয়ে ব্যস্ত, বাবা টেলিফোন নিয়ে ব্যস্ত, ভাই বোনেরা যার যার কাজে ব্যস্ত, কেউ বাচ্চাটির কথা শুনছে না, তাকে ধমক দিচ্ছে। এই বিষয়টি কি শিশুর মানসিক বিকাশের অন্তরায় হতে পারে কিনা? এক্ষেত্রে আসলে কতগুলো বিষয় ঘটে। শিশুটি কিন্তু একসময় আমরা যেটা বললাম যে যদি ক্রমাগত এমন হতে থাকে যে কেউই তার প্রতি মনোযোগ দেয় না, ওই যে তার আবেগীয় অবহেলা বা তার শারীরবৃত্তিক অবহেলা, এটা কিন্তু একটি শিশুর জন্য খুবই প্রতিকূল একটা বিষয় তৈরি করে। এই শিশুটি পরবর্তীতে দেখা যায় যে তার বন্ধু নির্বাচন ভুল হয়, অথবা এই বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি শিশুর মানসিক বিকাশ এই প্রসঙ্গে, এবং ডাক্তার ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক এবং মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতাল, তিনি আমাদের সাথে রয়েছেন। এবং আপনারাও পর্দায় দেখানো নম্বরে ফোন করে এই সংক্রান্ত, মানে শিশুর মানসিক বিকাশ সংক্রান্ত প্রশ্ন বা সমস্যা তুলে ধরতে পারেন। হ্যাঁ ডক্টর রহমান, যেমনটি আমরা বিরতির আগে কথা বলছিলাম, পরিবারের মধ্যে কেউ যদি শিশুকে মনোযোগ না দেয়, তার কথা না শুনে, শিশুটির মানসিক বিকাশ ব্যাহত হবে কিনা? আসলে ওই যে আমরা তো আগেই বলেছি যে শিশুরা খুব স্পর্শকাতর, অনুভূতিপ্রবণ। তো আমি কিন্তু এক্ষেত্রে একটা কথা বলবো যে শিশুকে যদি মনোযোগ আমরা না দিই, তাহলে কিন্তু শিশু খুব মন খারাপ করে এবং খুব একাকিত্বে ভোগে। দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রেও সে তার অন্যদেরকে মনোযোগ আকর্ষণের একটা বিষয়। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা ব্যাপার বলবেন। আপনাদের কেউ কেউ বলে থাকেন যদি শিশুকে এভাবে অবহেলায় বা অনাদরে রাখা হয়, তার শরীরটাও ঠিক মতো বেড়ে ওঠে না। এটা কি ঠিক না ভুল? এটা একেবারেই ঠিক, এবং বিভিন্ন গবেষণায়, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এখন এটা দেখা যাচ্ছে যে শিশুটির ক্রমাগত সে অবহেলার শিকার হয়, যে তাকে মানসিকভাবে, যে একটু আগে আপনি যে একটি পরিবারের কথা বললেন, যে তাকে যদি পারিবারিকভাবে, মানসিকভাবে তাকে যদি মানে আদর দেয়া, মনোযোগ দেয়া, ভালো না বাসা হয়, যদি তার ক্রমাগত অন্যদের সাথে, আপনজনের সাথে তার একটা মনোযোগের ঘাটতি বা একটা ভালোবাসার অভাব বোধ হয়, তাহলে কিন্তু গবেষণায় দেখা যায় যে সেই শিশুর যদি অন্য কোনো শারীরিক কোনো সমস্যা নাও থাকে, সেই শিশুটি কিন্তু ঠিকমতো বেড়ে ওঠে না। অর্থাৎ তার যে আচ্ছা, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা একটু পরে শুনবো। তার আগে একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? জি, কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি কক্সবাজার, চট্টগ্রাম থেকে বলতেছি। হ্যাঁ, আসলে স্যার, আমার সমস্যা হলো আমার মেয়ের বয়স 11 বছর। আচ্ছা, হোস্টেলে পড়ালেখা করে। হ্যাঁ, বাসা থেকে আসা যাওয়া করে, কিন্তু রাত্রে ওখানে থাকে। আমি ওকে কেয়ার করি, সবসময় খাবার খাওয়াই দিই, ঘুম পড়াই, গোসল করাই, সবকিছু করি। কিন্তু সামান্য বিষয়ে রেগে যায়। রেগে যাওয়ার সময় জিনিস ভেঙে, এমনকি বড়জনের গায়ে হাত তুলতেও মানে ও দ্বিধা করে না। আচ্ছা, মানে ও কোনো বান্ধবীর সাথেও মিলেমিশে থাকতে পারে না। ফ্যামিলিতে 2টা বোন আছে, ওদের সাথে মিলেমিশে থাকে না। মানে কিছু বললে রাগ হয়ে যায়।
শুধু মানে হাত তুলে, মানে মা কি বাপ কি ও ছিল না এই জিনিসটা, কিন্তু ওকে আমি হিপস্টানায় করাই। আচ্ছা, ওইখান থেকে যাওয়া আসা করে, আমি ওকে খুব কেয়ার করি। হ্যাঁ, ছোটবেলা থেকে ওকে আমি খুব বিয়া করে ইয়া করছি, কিন্তু ও এখন আমার কথা শুনে না, মানে আমার কিছু অসুস্থতা, আমার কিছু কষ্ট ও বুঝতে চায় না। জি জি, হ্যাঁ, কি করতে হবে তাই তো। আপনি থাকুন আমাদের সঙ্গে। হ্যাঁ, ডক্টর রহমান। মেয়েটির বয়স 10 বছর। 11 বছর। 11 বছর। খুব ধন্যবাদ আপনাকে, এমন একটি প্রশ্ন আপনি আমাদের সামনে তুলে ধরলেন। আসলে একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে এই বয়সটি, এই 11 বছরের মেয়েটি কিন্তু এখন বয়ঃসন্ধি কোণে আছে। অর্থাৎ তার এমন কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে সে যাচ্ছে যে এই সময়টা কিন্তু মায়ের মনোযোগটা খুবই প্রয়োজন। এবং আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে একটি শিশু খালি তার খাবারের দিকে বা তার যে স্কুলে সে যাচ্ছে সেটা সুন্দর করে যে তৈরি করে দেওয়ার মধ্যে কিন্তু সব কিছু না। এই বয়সে একটি মেয়ে সাধারণত দেখা যায় যে ওর অন্যান্য যে স্কুলের যারা আছে তাদের সাথে হয়তো তার যে শারীরিক যে পরিবর্তনগুলো হচ্ছে, এই সময় একটি মেয়ে বয়ঃসন্ধিকালীন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো এই বিষয়গুলো আসলে আমি বলবো মা হয়ে আপনি একটু কাছে থেকে ওকে জিজ্ঞেস করতে পারেন। আমার মনে দেখুন এই সমস্যাটা কিন্তু তার আগে ছিল না। আপনি যেটা বললেন যে নতুনভাবে শুরু হয়েছে, আসলে বিষয়টা হয়তো এমন যে আপনি যদি অসুস্থ থাকেন হয়তো ওই সময়টুকু বা যে কোনো সময় আপনার এই সন্তানের সাথে আপনার যে একটা ইমোশনাল বন্ডিং, একটা যে আবেগীয় যে একটা যে সেতু, সেটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। হয়তো ওর এমন কোনো সমস্যা হচ্ছে যেটা ও বলতে পারছে না, আপনি একটু জিজ্ঞেস করবেন যে স্কুলে বা কোথাও কোনো একটি জায়গায় ও কি কোনো ধরনের কোনো সমস্যার শিকার হচ্ছে কিনা, বুলিংয়ের শিকার হচ্ছে কিনা, উপহাসের শিকার হচ্ছে কিনা, রাতে যে হোস্টেলে থাকে সেখানে কোনো অসুবিধা আছে কিনা, রাতে যে হোস্টেলে থাকে সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা অন্যান্য যার সাথে সে হোস্টেলে থাকে সেই মেয়েটির সাথে তার বোঝাপড়া কেমন, বা কোথাও কোনো এমন কোনো বিষয় কি ঘটছে যে যেটা সাথে ও নিজে নিজে লড়াই করছে কিন্তু আপনাদেরকে বলার মতো সৎসাহস সে পাচ্ছে না, বা সে হয়তো ভয় পাচ্ছে কোনো কিছুতে। একটু দয়া করে প্রশ্নগুলো করবেন এবং আমার মনে হয় যে একটা সমাধান বেরিয়ে আসবে। আরেকটি কথা যে এই সময়ে কিন্তু একটি মেয়ের সাথে মায়ের বন্ধুত্ব হওয়াটার খুবই প্রয়োজনীয়তা আছে। কারণ আপনি একটু যদি আপনি আপনার জীবনের দিকে ফিরে তাকান, এরকম একটি সময় কিন্তু আপনারও ছিল। একটু অস্বস্তি, কিছুটা জানা কিছুটা না জানা, নারী শরীর বা এই সময় কিন্তু অপোজিট যে বিষয়টা থাকে তাদের প্রতি এক ধরনের নিষিদ্ধ আকর্ষণ, সব কিছু মিলিয়ে একটি মেয়ে যদি সঠিকভাবে এই সময়টা, এই বয়ঃসন্ধিটাকে সে যদি হ্যান্ডেল না করে তাহলে কিন্তু পরবর্তীতে তার একটু সমস্যা হতে পারে। আমি বলবো যে এই বিষয়গুলো নিয়ে আপনি খোলাখুলি মেয়ের সাথে কথা বলেন। এবং আচ্ছা, এই ক্ষেত্রে প্রয়োজন হলে কি কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া যেতে পারে? আমার মনে হয় যে এই ক্ষেত্রে যদি বিষয়টি খুব বেশি হয়ে যায়, কারণ ও বলছে যে ও হাত তুলছে আপনার মেয়েটি বা আপনার সমস্যাগুলোর দিকে সে বুঝতে পারছে না, তখন আপনি মেয়েটিকে সাথে করে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সহায়তা নিতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা বলছিলাম যে তার মনোগত আবেগগত কারণে অনাদরে অবহেলায় বড় হওয়া শিশুটি শারীরিক বিকাশ ব্যাহত হতে পারে। এর বৈজ্ঞানিক কারণ খুব সহজভাবে একটু বলবেন কি? হ্যাঁ, আসলে এটি একটি, এবং যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশ যা শিশুর বিকাশের জন্য অন্তরায়, আমরা যে কারণগুলো বললাম এগুলো আসলে আমাদের দেহের মধ্যে একটি বিশেষ ধরনের, আমাদের মস্তিষ্কে কিছু রস আছে যেটাকে আমরা নিউরোট্রান্সমিটার বলি, বিভিন্ন এই রসগুলোর বিভিন্ন জটিল জটিল নাম আছে। তো একটি মানুষ, বিশেষ করে একটি শিশু যখন প্রতিকূল পরিবেশে থাকে, সেটা জন্ম থেকে তার বেড়ে ওঠা পর্যন্ত, যখন এই প্রতিকূল পরিবেশে থাকে তখন বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার বা রসগুলো আমাদের শরীরে আসে। এবং আমাদের শরীরে তো আপনারা নিশ্চয়ই, আমরা সবাই জানি যে শরীরে বিভিন্ন ধরনের হরমোনস আছে, আমাদের মস্তিষ্কের বিভিন্ন জায়গা আছে যা আমাদের বেড়ে ওঠাকে নিয়ন্ত্রণ করে, আমাদের কথা বলা, আমাদের যোগাযোগ, আমাদের বিভিন্ন জনের সাথে বিভিন্ন ধরনের মিথস্ক্রিয়া, আমাদের নিজের যত্ন নেওয়া, কোনো একটি বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার হওয়ার যে ব্যাপার বয়স ভেদে, এটা আমাদের মস্তিষ্ক এবং শরীরের যে একটি ব্যালেন্স থাকে এটা তৈরি হয়। তো যখন শিশু প্রতিকূল পরিবেশে থাকে তখন কিছু শিশুর মস্তিষ্কে কিছু সতর্ক বার্তা বা অ্যালার্ম আসতে থাকে, যা তার মস্তিষ্ককে ঠিক স্বাভাবিকভাবে গঠনে অন্তরায় সৃষ্টি করে। এই জন্যই আমরা সবসময় বলি যে শিশুর যে বেড়ে ওঠাগুলো, সেটা যদি প্রকৃতভাবে সুন্দর না হয়
তাহলে কিন্তু সেই শিশুটি পরবর্তীতে একটু পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারে। অতএব শিশুকে আদরে ভালোবাসায় বড় করতে হবে। আচ্ছা, একটি শব্দ আপনি একাধিকবার উচ্চারণ করেছে, বুলি। স্কুলে বুলির শিকার ইত্যাদি। বুলি বিষয়টা কি আসলে? একটা তো বাংলা শব্দ আছে, বুলি অর্থ কথা। আচ্ছা, আপনি কি বাংলা বুলি বলছেন না ইংরেজি বুলি বলছেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি আসলে এক্ষেত্রে ইংরেজি বুলি বলছি, যেটা বানানো হচ্ছে BULLY। আচ্ছা, BULLY। বুলি আসলে এটা আমি দেখেছি যে আমি যেহেতু একজন মনোরোগ চিকিৎসক, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, তৃণমূল জায়গা থেকে এবং শহরের সব জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের মানুষ আসে, শিশুরা আসে, এবং তারা কিন্তু বুলি বিষয়টা খুব সহজেই বুঝতে পারে। এবং আমি যখন বলি যে বাবা কখনই কি এরকম হয়েছে যে তুমি বুলি, সে শেষ করে তখন হ্যাঁ ভিকটিম হয়েছি। আমি বুলি বললে সে বাকিটুকু বলে হ্যাঁ হ্যাঁ ভিকটিম হয়েছি, বুলির ভিকটিম হয়েছি। তার মানে ইদানিং কি ইংরেজি বুলিটা আর বাংলা বুলি সমার্থক হয়ে যাচ্ছে? এবং আজকালকার প্রজন্ম তাদের মধ্যে কিন্তু বুলি বিষয়টা খুব প্রচলিত। তো এখন বুলি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে উপহাস বা বিদ্রূপ, টিটকারিটাই বেশি পারফেক্ট। এবং এটা কিন্তু ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে হতে পারে। এটা কিন্তু একেবারে শারীরিক আঘাতের মাধ্যমে হতে পারে, যেমন মারধর করা, তাকে একটু দিয়ে ফেলে, ল্যাং বা লাঠি দিয়ে ফেলে দেওয়া, বা তার কাছে খুব তীব্র ভাষায় তাকে আক্রমণ করা, বা দলগতভাবে একটি বাচ্চাকে আক্রমণ করা। এবং এর সাথে যেটা হয় যে বিভিন্ন ধরনের গালিগালাজ, বিভিন্ন ধরনের তাকে একঘরে করে রাখা, তাকে কোণঠাসা করে রাখা, তার ব্যাপারে নালিশ করা। এবং যেটা আমরা বলছিলাম যে সাধারণত যেসব বাচ্চারা অনেক সময় হয় যে একটা ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? জি, কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম, জি বলুন। আমি লালমনিরহাট থেকে শাহিন বলছিলাম। জি বলুন মিস্টার শাহিন। আমার ছেলের বয়স 4 বছর। হ্যাঁ, সে 2 অক্ষরের কথাগুলো বলতে পারে। যখন বেশি 4 অক্ষর বা অন্য শব্দ কথাগুলো বলতে পারে না, আর খুব জেদ। হ্যাঁ, আবার ও বেশি এক্সাইটেড, বেশি উত্তেজিত হলে কোনো কথাই বলতে পারে না। কি কি শব্দ করে সে শব্দগুলো কিছুই বোঝা যায় না। হ্যাঁ, আর সে এখনো নিজাতে খায় না, ওকে খাওয়াই দিতে হয়। এগুলো কি কোনো সমস্যা? আপনার কটি বাচ্চা? 2টি বাচ্চা। এর 4 বছর, পরেরটা হচ্ছে 1.5 বছর। আচ্ছা, আপনার স্ত্রী কি বাইরে কোথাও চাকরি করে? না, সে করতো, এখন করে কিনা? এখন সে এই বাবুর এই সমস্যার কারণে এখন করে না। সে যখন বাইরে চাকরি করত, বাচ্চাটি কার কাছে থাকতো বাসায়? বাচ্চাটা ওর নানির কাছে থাকতো। আচ্ছা, সেখানে বাচ্চার সাথে কথা বলার কেউ ছিল ওই সময়ে বা এখনো? তখন একটু কথা, অর্থাৎ আমরা দুজনে একটু কম সময় দিতাম। জি, হ্যাঁ, আপনি থাকুন আমাদের সাথে ডক্টর রহমান। অনেক ধন্যবাদ। প্রথমেই আমরা বলবো যে শিশুটি কানে ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা এবং চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে কিনা, এই ব্যাপারটাও তার সাথে সাথে কিন্তু যুক্ত হবে। আর আরেকটি বিষয় যে অনেক সময় থাকে যে শিশুর সাথে কিন্তু কথা বলতে হবে, এবং অনেক সময় দেখা যায় যে শিশু 4 বছরের বাচ্চা সাধারণত 3টি শব্দ ভালো করে শুনতেও পারে, দেখতেও পারে। সাধারণত 3টি শব্দ বা 2টি শব্দ দিয়ে একটি শব্দ বা বাক্য রচনা এই বয়সে একটি শিশু সাধারণত পারে। তবে আমরা যেটা করি যে শিশুটি যদি ইশারা দিয়ে কথা বলে, আমরা কিন্তু সেই কথাটা গ্রহণ করব না। হ্যাঁ, আমরা কিন্তু সেটা গ্রহণ করব না, এবং ওকে দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে কথাগুলো বলাবো। আমার মনে একটু সময় দিলে ঠিক হয়ে যাবে, এটা অত বেশি চিন্তার কিছু নেই। তারপরেও আমি বলবো যে এখন কিন্তু শিশু মানসিক রোগ বিশেষজ্ঞ বা চাইল্ড সাইকিয়াট্রি আছেন, এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আপনি কিন্তু এই সেবাটি পাবেন। এখানে কিন্তু আরেকটা ব্যাপার, বাবা মা শিশুকে কম সময় দিত, কথা কম বলতো, এবং এর কারণে শিশুর মধ্যে জেদ, রাগ সেটি কি হতে পারে? এইটা কিন্তু আমি বলবো যে অনেক সময় বাবা মারা বলে যে আমি খুব ব্যস্ত ছিলাম, শিশুকে সময় দিতে পারি নাই। আসলে কিন্তু শিশুকে কোয়ালিটি টাইম দেওয়ার ক্ষেত্রে
এগুলো কোনো অজুহাতে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং শিশুকে যদি আপনি সময় দেন, অর্থাৎ আপনার যে জায়গাটায়, আপনার যে খোলা জায়গাটা এবং শিশুর যে খোলা জায়গাটা, আপনাদের দুজনের গাল বা হাত, এটা নিয়ে শিশুকে খুব জোরে আলিঙ্গন করুন, তাকে জড়িয়ে ধরুন, তার গালের সাথে আপনি আপনার গালটা রাখেন এবং তার সাথে আপনি কথা বলুন। এটা কিন্তু একটা প্রাথমিক শর্ত। শিশুকে কবিতা শোনানো, শিশুকে ছড়া শোনানো, শিশুর সাথে সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেয়া। এবং এই জন্য কিন্তু আপনাকে খুব দামি কিছু করতে হবে না। যখন আমরা যে দেখি এখন বিভিন্ন ভ্যান গাড়িতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল বা মৌসুমি সবজিগুলো নিয়ে যায়, আপনি শিশুটিকে প্রত্যেকটা কিছুর সাথে পরিচয় করিয়ে দিন। পাতাকপি এক ধরনের, ফুলকপি এক ধরনের, বেগুনের এক রকমের রং, গাজরের এক রকমের রং, বিভিন্ন ফুল ফলের কাছে বাচ্চাকে নিয়ে যান নার্সারিতে বা বিভিন্ন ধরনের পার্ক বা যেখানে অনেক গাছ আছে, অনেক প্রকৃতির সাথে ওকে নিয়ে যান। এবং কথা বলার কোনো বিকল্প নেই। কথা বলা মানে কি? কথা বলা মানে একটা বন্ধন, কথা বলা মানে আবেগ, কথা বলা মানে আসলে এই যে মাতৃভাষা আমরা বলি, মায়ের ভাষা আমরা বলি, আসলে ভালোবাসার প্রথম বহিঃপ্রকাশই কিন্তু শব্দচয়ন, শিশুর সাথে একটা বন্ধন তৈরি করা। এবং আমি বলবো দেরি হয়ে যায়নি, এখনো সময় আছে। বাচ্চাকে একটি কোয়ালিটি টাইম দেওয়া এবং বাচ্চার সাথে কথা বলা। যদি দূরেও থাকেন, টেলিফোনেও কিন্তু কথা বলা যায়, ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায়। এবং বাচ্চাকে ছবির বই দেখানো, বাচ্চার সাথে ছবির বই দেখিয়ে গল্প বলা, এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি। এবং বাবা আজকে সারাদিন তুমি কি করলে? হ্যাঁ, অনেক সময় অনেক বাবা মা বলেন বাচ্চার সাথে কি কথা বলবো। আমরা বলি যে প্রথমে এইভাবে শুরু করা যেতে পারে, আজকে সারাদিন তোমার কেমন কাটলো? আমার দিনটা কিন্তু ভালো কাটেনি, কারণ তুমি কাছে ছিলে না। অথবা আমার দিনটা আজকে সুন্দর কেটেছে, এই যে তোমাকে এখন দেখছি। এইভাবে করে আসলে দেখবেন যে বাচ্চা লাভবান হবে এবং আপনি বেশি লাভবান হবেন। বাচ্চার সাথে কথা বলা, বাচ্চার সাথে আবেগের বিনিময়, এর চেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ আর কিছু হতে পারে না। এবং বাচ্চারা কিন্তু দামি জিনিস চায় না। আমি দেখেছি বেশিরভাগ শিশুরা যখন আমার কাছে আসে, আমি মাঝে মাঝে ওদেরকে বলি যে বাবা বা আম্মু, আমি কি তোমার বাবা মাকে একটু বকা দেব? আমি কিন্তু বকা দিতে পারবো, কারণ আমার কথা তারা শুনবে। আমি এ পর্যন্ত দেখেছি বেশিরভাগ সন্তান বলে না না, আমার আব্বু আম্মুকে, যদিও তারা আমাকে বকা দেয়, কিন্তু আপনি বকা দিয়েন না। এবং তখন না আমার মাঝে মাঝে চোখ ভিজে যায়। একটি সন্তান তার বাবা মাকে এত ভালোবাসে, তো ওরা আপনাদের কাছ থেকে আসলে ভালোবাসাটাই চায়। এবং ওদের সাথে কথা দিয়ে, ভাষা দিয়ে ওদের সাথে ভালোবাসার বিনিময়টা করুন। এটাই আমরা বলতে পারি ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় হিলার, মানে যা ক্ষত সারিয়ে তোলে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আবারও সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। থাকুন সঙ্গে, দ্রুতই ফিরে আসব। প্রিয় দর্শক, আমরা কথা বলছি শিশুর মানসিক বিকাশ এই প্রসঙ্গে। ডক্টর ফারজানা রহমান আমাদের সাথে রয়েছেন। হ্যাঁ, যেমনটি আমরা বিরতির আগে কথা বলছিলাম, শিশুদের বুলি বা টিটকিরি এই প্রসঙ্গে, এটি কতটা ক্ষতিকর? এটা কিন্তু শিশুর জন্য মানসিক বিকাশ, সামাজিক বিকাশের জন্য তো খুবই ক্ষতিকর। তার কারণ আমরা দেখি যে আমাদের বৈজ্ঞানিক যে নিউরোট্রান্সমিটারগুলো বিষয় আসে, এবং একটি শিশু যখন কোণঠাসা হয়ে যায় ক্রমাগত, তখন কিন্তু সে খুব বিষণ্ণতায় ভোগে, কখনো কখনো আত্মহত্যা বা নিজেকে আঘাত করার প্রবণতা হয়। কখনো কখনো কিন্তু সেই শিশুটি ঘুরে দাঁড়িয়ে অন্যদেরকেও মারাত্মকভাবে আহত করে বা অনেক সময় এটা হত্যারও কারণ হয়ে দাঁড়ায়। আমরা কিন্তু এটা দেখেছি এবং পেয়েছি। তো এই বিষয়টা কিন্তু আসলে আমি বলবো যে শিশু যদি যে কোনো কিছু, শিশুদের মধ্যে শিশুদেরই থাকা উচিত, এখানে বাবা মা বা সহজে ইন্টারফেয়ার করা উচিত না। কিন্তু যদি এমন হয় যে বিষয়টি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে বা শিশুটি বাসায় এসে ক্রমাগত নালিশ করছে, বা সেক্ষেত্রে কিন্তু বাবা মা এই বিষয়টির সাথে, এই প্রক্রিয়ার সাথে নিজেকে যুক্ত রাখতে পারেন। এবং এক্ষেত্রে কিন্তু শিক্ষকদের খুব ভূমিকা থাকে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন দর্শক রয়েছেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, হ্যাঁ জি, হ্যালো, হ্যাঁ জি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, বলুন, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ট্রামগেট থেকে ফোন দিয়েছি। আমার নাম তুলি। তা আমার ছেলের বয়স 8 বছর। তো আপনার টেলিভিশনের ভলিউম বা শব্দ কমিয়ে নিন,
তাহলে আমরা ভালো শুনতে পাবো। ওর একটা সমস্যা বলতে কি, ওর সমস্যা হচ্ছে ও সবকিছুই বুঝে কিন্তু ওর আচরণটা একটু অন্যরকম। যেমন ও মানে আমি যদি ওকে কোনো বিষয়ে শাসন করি, সাথে সাথে ও আমাকে মানে অন্যথায় ও আমাকে শাসন করতে চায়। তো মানে এক জায়গায় ও বেশি বুঝতে পারে না, মানে খুব চঞ্চল। ও আমার কোনো কথাই ও শুনতে চায় না, মানে ও যেটা বলবে ও সেটাই করবে। ও আমার কোনো শাসন ও মানতে চায় না। ও স্কুলে গেল এমন, মানে ও খুব চঞ্চল, এক জায়গায় স্থির হয়ে বেশিক্ষণ বসতে পারে না। মানে এই হচ্ছে ওর সমস্যা। জি, আপনি থাকুন আমাদের সাথে। ওনার বাচ্চাটি 8 বছর বয়স, খুব চঞ্চল, মায়ের কথা শুনতে চায় না, স্কুলে গেলেও চঞ্চলতা তার থাকে। তো শিশুটির লক্ষণ শুনে মানে একটুকুর মধ্যে যতটুকু বুঝলাম, শিশুটি অতি চঞ্চলতা বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারে ভুগছে। তো এই বিষয়টিতে আসার কথা যে এটা কিন্তু আস্তে আস্তে রিজলভ হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে আমি বলবো যদি এমন হয় যে ক্রমাগত যে সে পিছিয়ে পড়ছে, যারা এই ধরনের সমস্যা থাকে অতি চঞ্চল বাচ্চারা তারা একটু পিছিয়ে পড়ে। তো এরকম যদি বিষয় থাকে বা ক্রমাগত যদি স্কুল থেকে একটু কমপ্লেন আসে, তাহলে কিন্তু আমি বলবো যে এখন অনেক শিশু রোগ মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন, চাইল্ড সাইকিয়াট্রিস্ট আছেন, তাদের সাথে যেন এই বাচ্চাটিকে নিয়ে ওনারা একটু যোগাযোগ করেন। এখানে খুব চমৎকার চিকিৎসা আছে। এই চিকিৎসাটা যদি সে গ্রহণ করে এবং শিশুদের জন্য কিছু হোমওয়ার্কের ব্যবস্থা থাকে, সাইকোথেরাপির বন্দোবস্ত থাকে, তাহলে কিন্তু শিশুটি খুব ভালো একটা ফলাফল পাওয়া যায়। তার মানে আমরা বলবো এই যে 8 বছরের বাচ্চাটাকে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ দেখানোর জন্য। হ্যাঁ, এর আগে যেটি বলছিলাম, এই যে টিটকারি বা বুলি স্কুলে হচ্ছে, এটিকে প্রতিরোধ করার জন্য আপনার কি পরামর্শ থাকবে? এটিকে প্রতিরোধ করার জন্য কিন্তু দুটো বিষয়, যে সব বাচ্চা কিন্তু বুলির ভিকটিম হয় না। অনেক সময় কিন্তু শিশুরা কিন্তু যেমন স্পর্শকাতর, তারা কিন্তু কখনো কখনো একটু নিষ্ঠুরও হয়ে ওঠে। অনেক সময় কোনো বাচ্চার যদি কোনো একটু দুর্বল থাকে, অথবা একটু পিছিয়ে পড়া বাচ্চা, অথবা যদি কখনো কেউ জানতে পারে যে একটি বাচ্চার জীবনে বিবাহ বিচ্ছেদ তার পরিবারে আছে, তারা কিন্তু অনেক সময় শুধু, এবং খুব দুঃখজনক যে শুধু শিশুরা না, শিশুর অভিভাবকরাও কিন্তু একটু অনেক সময় এই ধরনের আচরণে নিজেদের নিষ্ঠুর আচরণ করে বা তাদের অজান্তেই হয়তো একটু নিষ্ঠুরতা হয়ে যায়। তো আমি বলবো যে এই বিষয়ে শিক্ষকরা যেন একটু মনোযোগ দেন, এবং এই বিষয়ে কিন্তু একটা জিরো টলারেন্স বা একটা নিয়ম থাকবে যে যেই সন্তানরা যে বাচ্চারা এই ধরনের বুলির ভিকটিম হয়, তাদের প্রতিও শিক্ষকরা মনোযোগ দেবেন এবং কি কারণে এটা হচ্ছে। অনেক সময় সেই সন্তান একটু দুর্বল হয়, অনেক সময় তারা একটু ভীরু হয়, অনেক সময় তাদের কথা বলা বা তাদের কোনো আচরণে একটা ত্রুটি থাকে বা অন্যরা সেটাকে ত্রুটি বলে মনে করে। তো এই বিষয়ে সেই শিশুটির সাথে এবং তার বাবা মার সাথে কথা বলা, এবং সেই বাচ্চাটি যেন এদেরকে ফেস করতে পারে, সে যেন পালিয়ে না যায়, লুকিয়ে না যায়, সে যেন তার যে দুর্বলতাটা সেটাকে যেন সে অতিক্রম করে, সেটা শিক্ষক এবং বাবা মার সাথে কথা বলে ঠিক করতে হবে। এবং যারা বুলি করছে, হ্যাঁ, তারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা উদ্বেগ, বা তারাও কিন্তু অনেক সময় প্রতিকূলতার শিকার হয়। হয়তো সেই যে বাচ্চাটাকে তারা বুলি করে সে হয়তো মেধাবী, বা তার হয়তো এমন কিছু গুণ আছে যে টিচাররা হয়তো সবসময় তাকে বেশি প্রায়োরিটি দেয়। তো এই কি কারণে বুলিড হচ্ছে বাচ্চাটা সেটা বের করা, এবং যারা বুলি করছে তাদের কি সমস্যা সেই বিষয়গুলো আসলে বের করে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত কি? অবশ্যই স্কুল কর্তৃপক্ষের থেকে পদক্ষেপ নেওয়া, এবং এক্ষেত্রে যে বুলি করছে বা যে বুলির শিকার হচ্ছে তাদের সাথে বসা। বিশেষ করে অনেক সময় কিন্তু যে আমি যেটা বললাম যে যারা বুলি করছে তাদের মধ্যেও কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অনেক সময় একটু মাদক গ্রহণের প্রবণতা, আচরণগত প্রবণতা, অথবা এই যে অতি চঞ্চলতা, এই বিষয়গুলো থেকে থাকে। কাজে এই বয়স ভেদে, সমস্যা ভেদে এটা নিয়ে অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে সোচ্চার হতে হবে। ধন্যবাদ। আচ্ছা, এর বাইরে শিশুর মানসিক বিকাশের অন্তরায়গুলো দূর করার জন্য আপনি কি পদক্ষেপ, কি কার্যক্রম আমাদেরকে বলবেন? হ্যাঁ, এখানে কিন্তু আসলে বিভিন্ন বিষয় আছে। প্রথমে হচ্ছে অভিভাবক, প্রথমে হচ্ছে সেই শিশুটিকে নিয়ে, তারপর হচ্ছে অভিভাবক, তারপর হচ্ছে তার স্কুল, তারপর হচ্ছে সমাজ এবং রাষ্ট্র। আমরা যদি প্রথমেই দেখি যে আমরা বলেছি যে এটা কিন্তু একেবারে
তার অন্তঃসত্ত্বাকালীন সময় থেকে শুরু হয়, গর্ভকালীন সময় থেকে একটা কাজে সেই বিষয়গুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এরপরে যেটা আমরা যদি আবেগীয় বা আমরা যদি তার মানসিক বিকাশের বিষয়টা বলি, শিশুকে কখনো উপহাস, অনেক সময় বাবা মারাও শিশুকে উপহাস করে থাকে যে তুমি এটা পারো না, অন্যরা পারছে, তাকে উপহাস করা যাবে না, তার সাথে অন্যদের তুলনা করা যাবে না, এবং অন্যদের তুলনা করা যাবে না। এটি তো অহরহ সব বাবা মা এটা কিন্তু খুবই, কারণ শিশুটি যদি কখনো বলে যে তুমি আমাকে পাশের বাসার মেয়েটির সাথে তুলনা করছো, তোমার বয়সে তো নিউজিল্যান্ডে তুমি আমাকে যে এরকম সমালোচনা করছো, তোমার বয়সে তো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, তোমার বয়সে একজন মহিলা। কিন্তু আমরা দেখি বাবা মা যখন ছেলে মেয়ের সাথে গল্প করে, সবাই না ছোটবেলায় মানে বাবা মা ছোটবেলায় অঙ্কে 100 পেত, ইংরেজিতে 102 পেত, এই জাতীয় গল্প করে। হ্যাঁ, এটাই আমি বলছি যে এই যে বাচ্চাদের সামনে আমরা কিন্তু অনেক সময় অনেক মিথ্যার চর্চা করি, সমালোচনার চর্চা করি, এবং বাচ্চাকে দিয়ে বলে যে বলো বাবা বাসায় নেই। তো এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং বাচ্চাকে আমরা অনেক সময় আমাদের অপূর্ণ ইচ্ছা সিঁড়ি বানাই বাচ্চাকে। কারো হয়তো ডাক্তার হওয়া হয়নি, কারো হয়তো পাইলট হওয়া হয়নি, তো আমরা কিন্তু সেই অপূর্ণ ইচ্ছার সিঁড়িটা বাচ্চার উপরে দিয়ে দিই। বাচ্চা কি হতে চায়, বাচ্চার মনটা কোথায় পড়ে আছে সেটা আমরা জানতে চাই না। আরেকটি কথা হচ্ছে পড়াশোনার বিষয়ে যে তোমাকে A+ পেতে হবে বা ফার্স্ট হতে হবে বা সেরা হতে হবে, ও কেন পারলো আর তুমি কেন পারলে না, এই ধরনের কথাগুলো কিন্তু বাচ্চার আবেগীয় যে বিকাশ তার অন্তরে, যদিও আমাদের দেশের সংস্কৃতিতে এটা খুবই প্রচলিত। আমরা তো আরো দেখি বাচ্চা কেন 1 নাম্বার কম পেল, বাচ্চার মা গিয়ে বাচ্চার শিক্ষকের সাথে ঝগড়া করছে কেন 1 নাম্বার কম দিল। এবং আরেকটা বিষয়, অনেক সময় ফলাফল খারাপ হওয়া, এটা নিয়ে যে বকাবকি হয় বা এটা নিয়ে যে শাসন হয়, এটা কিন্তু বাচ্চার মানবিক বিকাশের বা আবেগগত বিকাশের বা শিশুর বুদ্ধি বিকাশের একটি বড় অন্তরায়। এক্ষেত্রে একটা বিশেষ কথা আমি বলবো যে বাবা মা যেন কখনোই কোনো শিক্ষক, শিশুটির শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশুটির বন্ধুবান্ধব এবং শিশুটির বন্ধুবান্ধবের পরিবার নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য না করে। আসলে থাকতে পারে সমস্যা, কিন্তু সেটার সমাধান খুব সুন্দরভাবে করতে হবে। এবং আজকালকার যুগটাই কিন্তু খুব আধুনিকায়ন। আধুনিকায়ন শুধু পোশাকে না, আধুনিকায়ন করতে হবে আমাদের মন মানসিকতা। আমরা যেটা করি যে সবসময় আসলে আমার কাছে যেসব শিশু কিশোররা আসে, আমি খুব চিন্তা করি এবং আমার মনে হয় যে যেই শিশুটি পাবলো পিকাসোর মতো একজন চিত্রশিল্পী হতে পারত, আমাদের বাবা মারা জোর করে তাকে আমরা ইঞ্জিনিয়ার বানাই। যে মেয়েটি মেরি কুরি হতে পারত, তাকে আমরা জোর করে ডাক্তার বানানোর চেষ্টা করি। এবং যে হতে পারত একজন আইনস্টাইনের মতো বিজ্ঞানী, তাকে আমরা ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য ভীষণ চাপ দিই আসলে। এবং আমরা মনে করি এবং আমরা খুব আত্মতৃপ্তি পাই, আমরা বাবা মারা খুব পরিতৃপ্তির হাসি যে হ্যাঁ, আমি আমার সন্তানকে মানুষ করতে পেরেছি। কিন্তু আসলে সন্তানকে তার মতনই বাড়তে দেওয়া উচিত। তবে হ্যাঁ, অবশ্যই নজরদারি করতে হবে যেন সে তার বন্ধু, তার সঙ্গটা সুন্দর হয়, সে যেন মাদকাসক্ত হয়ে না পড়ে, কোনো অপরাধের সাথে নিজেকে জড়িয়ে না ফেলে। আর আমরা কিন্তু অনেক সময় তাদের জন্য ভীষণ অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একটা গোল সেট করে দেই যে তোমাকে এটা হতে হবে, তোমাকে ওটা হতে হবে। আমরা কখনো বলি না যে তোমাকে একটা মানুষ হতে হবে, তোমাকে একটি সৎ নাগরিক হতে হবে। এবং এই জন্যই কিন্তু শিশু অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। তো আমরা যেটা বলবো যে পরিবার হচ্ছে একটি শিশু বেড়ে ওঠার জন্য সবচেয়ে সুন্দরতম এবং সবচেয়ে আদি প্রতিষ্ঠান। পরিবারটাকে ঠিক রাখা এবং আমাদের সমাজটাকে সুন্দর রাখা। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চাই আমাদের প্রত্যেকটা শিশু যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠুক। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তার মধ্যে বিপুল সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনার বিকাশ করে তাকে পূর্ণতার দিকে অগ্রসর করে নিতে হবে। যে শিশুটি আজকে ফুটবল খেলতে চায়, আপনি যদি তার পায়ে ফুটবল না দেন, তাহলে এই পা দিয়ে কিন্তু সে কারো শরীরে লাথি মারবে। যে ছবি আঁকতে চায়, তার হাতে যদি আপনি রং তুলি না দেন, এই হাতে সে একদা আগ্নেয়াস্ত্র ধরে কাউকে গুলি করবে। যে নাচতে চায়, তার পায়ে আপনি নৃত্যের ছন্দ তুলে দেন। যে খেলতে চায়, তার পায়ে খেলার গতি এনে দিন। যিনি গান গাইতে চায়, তার গলায় গানের সুরটি দিন। তা না হলে কিন্তু এই গলা দিয়ে সে অন্যকে গালি দেবে, বকা দেবে, এই হাত দিয়ে অন্যকে আঘাত করবে, এই পা দিয়ে অন্যকে আঘাত করবে। যেমন পর্বত বা পাহাড় থেকে একটি নদী জন্ম নেওয়ার পরে
সাগর নামক পূর্ণতার দিকে ধেয়ে চলে। আমরা ভালোবাসা দিয়ে সেই নদীর দুটি পার বেঁধে দেব এবং আমরা অভিভাবকেরা, সমাজের মানুষেরা হাতে হাত রেখে সেই শিশুদের জন্য একটি আলোর বলয়, আলোর জগৎ তৈরি করব, যেন আমাদের প্রত্যেকটা শিশু পরিপূর্ণ মানুষ হোক এবং মনুষ্যত্বের পরিপূর্ণতার মধ্য দিয়েই একজন মানুষের চূড়ান্ত বিকাশ। সবার শুভকামনা করছি। ভালো থাকুন সবাই।